রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বউচুরি। আজকে গল্পের দ্বিতীয় পর্ব। ছোট বউ, ও ছোট বউ, ঘুমলি ভাই? রাত্রি শয্যায় হরিমতি মন্দাকিনীকে ডাকিল। মন্দাকিনী ধর্মর করিয়া উঠিয়া বসিল। জিজ্ঞাসা করিল, 12টা হয়েছে? 12টা ছেড়েই 1টা বাজলো ছোটদার ঘড়িতে। তুমি বুঝি ঘুমিয়ে পড়েছিলে? না, আমার চোখে কি আর ঘুম আছে? যত ঘুম তোর, যার বিয়ে তার হুঁশ নেই। এই কথা বলিয়া হরিমতি প্রদীপ জ্বালিল। আল্লাহ হইতে একখানি ধোয়া দেশি শাড়ি পাড়িয়া বলিল, নে এইখানা পর। মন্দা বলিল, না ভাই, আর ওততে কাজ নেই। হরিমতি বলিল, দূর ছুরি, এই ময়লা কাপড় পরে বুঝি যায়? বলিয়া মন্দার আঁচল ধরিয়া টান দিল। তখন মন্দা হরিমতির আদেশ পালন করিতে পথ পাইল না। কাপড় পরা হইলে হরিমতি বলিল, বল, এগিয়ে দিয়ে আসতে হবে নাকি? মন্দাকিনী একটা প্রচলিত দেশীয় ঠাট্টা করিতে যাইতেছিল, কিন্তু সামলাইয়া লইল, কারণ এ সময় হরিমতিকে রাগানো সুবুদ্ধির কর্ম হইবে না। সুতরাং বলিল, নইলে আমি বউ মানুষ একলা যাব নাকি? দুইজনে দুয়ার খুলিয়া বারান্দায় বাহির হইল। নিস্তব্ধ জ্যোৎস্না রাত্রি। মন্দাকিনীর পায়ে মল ছিল ঝমঝম করিতে লাগিল। হরিমতি সে শব্দে চমকিয়া বলিল, আ মরণ, মল চারগাছা খুলিসনি? ভাবে বিভোর হয়েছিস যে। মন্দাকিনী মল খুলিয়া বালিশের নিচে রাখিয়া আসিল। তারপর দুজনে বৈঠকখানা অভিমুখে চলিল। কাছাকাছি পর্যন্ত গিয়া হরিমতি মন্দাকিনীর কানে কানে বলিয়া দিল, দৌড় ভেজিয়ে রাখবো, আস্তে আস্তে সাবধানে আসিস এখন। বলিয়া সে ফিরিয়া গেল। মন্দা ধীরে ধীরে সিঁড়ি চারিটি ভাঙিয়া স্বামীর ঘরের বারান্দায় উঠিল। দুয়ারের ফাঁক দিয়া দেখিল আলো জ্বলিতেছে। প্রবেশ করিতে তাহার অত্যন্ত ভয় হইতে লাগিল। বুকটি দূর দূর করিতে লাগিল, পার ওঠে না। শেষে সাহসে ভর করিয়া দুয়ারটি নিঃশব্দে খুলিয়া প্রবেশ করিল। দেখিল মাথার শিয়রে বাতি জ্বালিয়া স্বামী নিদ্রা যাইতেছে। পিছু ফিরিয়া দুয়ার বন্ধ করিয়া মন্দাকিনী খিল দিল, বাতিটা নিবাইয়া দিল। ঘরে জ্যোৎস্না প্রবেশ করিয়াছিল। এখন তাহা যেন হাসিয়া উঠিল। স্বামীর বিছানায় স্বামীর মুখে জ্যোৎস্না পড়িয়াছে। মন্দা দাঁড়াইয়া অনেকক্ষণ সেই সুপ্ত মুখখানি দেখিল। ভাবিল, ইনি আমার স্বামী। আমার স্বামী তো বড় সুন্দর। এই রূপে 1 মিনিট অতিবাহিত হইল। মন্দা মনে মনে বলিল, বেশ মানুষ তো, লোককে ডেকে এনে নিজে দিব্যি করে নিদ্রে হচ্ছে। কি করবে কিয়ৎক্ষণ ভাবিল। শেষে স্থির করিল, কখনো তো পদসেবা করিতে পাই নাই, এই প্রথম সুযোগ ছাড়ি কেন। তখন সে সন্তর্পণে স্বামীর পদতলে উপবেশন করিয়া পায়ে হাত বুলাইতে লাগিল। আরামে অনাস্মরণের নিদ্রা গভীরতর হইল। জানলা দিয়া মিঠা মিঠা দক্ষিণা বাতাস আসিতেছে। এইভাবে কিয়ৎকাল প্রায় 8 ঘণ্টা কাটিলে মন্দা স্বামীর পায়ের কাছে শুইয়া ঘুমাইয়া পড়িল। 2টা বাজিবা মাত্র অনাথের নিদ্রাভঙ্গ হইল। চেতনা প্রাপ্তির প্রথম কয়েক মুহূর্ত অনুভব করিল তাহার মন যেন কিসের প্রতীক্ষায় ব্যাপৃত রহিয়াছে। ক্রমে স্মরণ হইল আজ মন্দাকিনীকে আসিতে বলিয়াছে। যতক্ষণ জাগিয়াছিল তাহারই প্রতীক্ষা করিতেছিল। যখন 12:30 হইয়া গেল তখন মন্দাকিনী আসিবে না বুঝিয়া শয়ন করিয়াছে। এই ভাবিতে ভাবিতে পার্শ্ব পরিবর্তন করিল। অমনি তাহার পা মন্দাকিনীর গায়ে ঠেকিল। কোমল স্পর্শে অনাথ বিস্মিত হইয়া উঠিয়া বসিল। দেখিল মন্দাকিনী ঘুমাইতেছে। জ্যোৎস্না তখন সরিয়া গিয়াছে। মন্দাকিনীর মুখখানির ওপর পড়িয়াছে। সেই আলোকে অনাথ সুপ্তিমগ্না নবযৌবনা পত্নীকে দেখিতে লাগিল। বড় সুন্দর বলিয়া মনে হইল। ঠোঁট দুখানি এক একবার কাঁপিয়া উঠিতেছে। মন্দা বুঝি তখনও স্বপ্ন দেখিতেছিল। স্ত্রীর মুখপানে চাহিয়া অনাথ ভাবিতে লাগিল,
এ বড় সুন্দর তো, এ যেন নগেন্দ্রবালার চেয়েও সুন্দর। 2-3 মিনিট এইভাবে কাটিলে অনার সহসা মুখ ফিরাইয়া লইল, চক্ষু বুজিয়া অস্ফুট স্বরে বলিল, হে ঈশ্বর, আমার হৃদয় বল দাও। চন্দ্রালোক হৃদয় দুর্বলতা আনায়ন করে ভাবিয়া অনাথ তাড়াতাড়ি বাতিটা জ্বালিয়া ফেলিল। কেরোসিনের তীব্র আলোকে মনে হইল বুঝি স্বপ্ন জরিমা ভাঙিয়া গিয়াছে। মন্দাকিনীর গায়ে হাত দিয়া তাহাকে জাগাইল। মন্দা উঠিয়া অত্যন্ত সংকুচিত হইয়া পড়িল। কাপড় চোপড়গুলা কিছুতেই যেন আর বাগ মানে না। অনেক চেষ্টার পর রীতিমতো ঘুমটা দিয়া অনাথের পানে একবার আর চোখে চাইয়া মুখ নত করিয়া বসিল। অনাথ ডাকিল, মন্দাকিনী। মন্দা নিমেষ মাত্র কাল ঘুমটার ভিতর হইতে অনাথের পানে দিকপাত করিয়া আবার চক্ষু নামাইল। মন্দাকিনী, আজ তোমায় কেন ডেকেছি জানো? মন্দা ঘাড় নাড়িয়া বলিল, সে জানে না। অনাথ বলিল, তবে শোনো, আমার সঙ্গে তোমায় কলিকাতা যেতে হবে, যাবে? মন্দা উত্তর করিল, না। অনাথ বলিল, যাবে কি? অতি মৃদুস্বরে মন্দা বলিল, আমাকে যেখানে নিয়ে যাবে সেইখানে যাব। আমার বাপ মার অমতে অজান্তে যেতে পারবে? মন্দা কোনো উত্তর করে না। অনাথ বলিল, কথা কও, এখন লজ্জার সময় নয়, যেতে পারবে বলো। সকলেই বিদেশে স্ত্রী নিয়ে যাচ্ছে। সে প্রস্তাব আমি হারু কাকাকে দিয়ে করিয়েছিলাম। বাবার মত নেই, বলেছেন ওর এখন মতিগতি স্থিরতা কি, নিজে যে চুলোয় ইচ্ছে হয় সে চুলোয় যাক। বাড়ির বউটাকে যে জুতো মোজা পরিয়ে ব্রাহ্ম সমাজে নিয়ে যাবে সে আমি বেঁচে থাকতে দেখতে পারবো না। তুমি আমায় ব্রাহ্ম সমাজে নিয়ে যাবে সত্যি কি? আমরা দুজনে পবিত্র ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হব। মন্দাকিনী প্রমাদ গণিল। স্বামী কি রহস্য করিতেছেন? বলিল, আমি ঠাকুর দেবতা মানি, কি করে ব্রহ্মজ্ঞানী হব? অনাথ রীতিমতো গাম্ভীর্যের সহিত বলিল, ও সকল বিশ্বাস তোমায় পরিত্যাগ করতে হবে, ওসব ভুল। আমি কি করে এক ঈশ্বরে বিশ্বাস করি? তুমি লেখাপড়া শিখেছ, আমার কি বুদ্ধি আছে? তোমরা লেখাপড়া শেখাবো, কলিকাতায় গিয়ে সমস্ত বন্দোবস্ত করে দেব, মেয়েদের স্কুলে ভর্তি করে দেব। মন্দাকিনী ঘাড় নাড়িয়া বলিল, লেখাপড়া যদি শিখতে হয় তবে আমি তোমার কাছে শিখব, বুড়ো বয়সে আমি স্কুলে যেতে পারবো না। অনাথ কিয়ৎক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, তুমি ভুল বুঝছ, আমরা দুজনে একত্রে এক বাড়িতে থাকবো না তো? মন্দাকিনী বিস্মিত স্বরে জিজ্ঞাসা করিল, তবে আমি কোথায় থাকব? সেই স্কুলেই, সেইখানেই মেয়েরা পড়ে থাকে, রীতিমতো সকল বন্দোবস্ত আছে। মন্দা স্থির স্বরে বলিল, তবে আমি যাব না। অনাথ দেখিল যেখানে রোগ সেখানে চিকিৎসা হইতেছে না, সকল কথা খুলিয়া বলা আবশ্যক। বলিল, কেন আমি এতদিন তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ করিনি তুমি কি শুনেছ? মন্দা বলিল, শুনেছি, কিন্তু ভালো বুঝতে পারিনি। তবে বুঝিয়ে বলি শোনো। প্রথমত আমাদের বিবাহ ভালোবাসার বিবাহ নয়, দ্বিতীয়ত তার অনুষ্ঠানাদি পৌত্তলিক মত অনুসারে হয়েছে। এই দুইটি কারণে আমার মতে আমাদের বিবাহ অসিদ্ধ। সুতরাং তুমি আমার স্ত্রী নও, বোনের মতো, বুঝলে? না, ছি। তবে আর একটা কথা খুব স্পষ্ট করে বলি শোনো, আমি তোমায় ভালোবাসি নে। মন্দা বলিল, তা তো দেখতেই পাচ্ছি, আমি আর একজনকে ভালোবাসি। তবে আমায় কলকাতায় নিয়ে কি করবে? দেখো মন্দা, আমি তোমায় ভালো না বেশি বিয়ে করেছি, সেই তোমার প্রতি যথেষ্ট অত্যাচার করা হয়েছে, তার উপর তোমার বাকি জীবনটা নিষ্ফল করে দিয়ে আর সর্বনাশ করব না। আমরা দুজনেই ব্রাহ্ম ধর্ম গ্রহণ করলে আমাদের বিবাহ বন্ধন ছিন্ন করা যাবে। তখন তুমি স্বাধীন হবে, যাকে ইচ্ছে বিবাহ করো। এই জন্যে কলকাতায় গেলে আমাদের একত্র বাস অসম্ভব। সব কথা বুঝতে পারলে? মন্দাকিনী বেশি করিয়া ঘুমটা দিল, কোনো উত্তর করিল না, প্রশ্ন করিল না, কাঠের পুতুলের মতো বসিয়া রহিল। কিয়ৎক্ষণ পরে অনাথ জানিতে পারিল মন্দা কাঁদিতেছে। ইহাতে অনাথ মনে ক্লেশ অনুভব করিল, ইচ্ছা করিল
মন্দার মুখের আবরণ খুলিয়া তাহার চক্ষু দুইটি মুছাইয়া দেয়, কিন্তু তাহার তীক্ষ্ণ কর্তব্য জ্ঞান তাহাকে বাধা দিল। এই গভীর রাতে নির্জন গৃহে যুবতী স্ত্রীলোকের অঙ্গস্পর্শ করা নীতিসঙ্গত বলিয়া মনে হইল না। সুতরাং শুধু বলিল, মন্দা কাঁদো কেন? আমি তোমার মঙ্গলের জন্যেই তো বলছি। কিন্তু মন্দাকিনী কিছুই বলিল না, তাহার ক্রন্দনও থামিল না। অনাথ বলিল, মন্দা, এবার স্বর অন্যরূপ, এ যেন আদরের স্বর। এ স্বর শুনিয়া মন্দা বেশি কাঁদিতে লাগিল। অনাথ বিস্মিত হইয়া ভাবিল, এ কথায় মন্দার এত দুঃখ কেন, এত ক্লেশ কেন? একটা ভাবি পরিত্রাণের আনন্দ অনুভব করিল না? আমি ভালোবাসি না, ভালোবাসিতে পারি না, তাহা জানে। এ বন্ধন ছিন্ন হইলে জীবনের সুখময় পথে চলিবার অবসর পাইবে। তথাপি এই প্রস্তাবে এত দুঃখ কেন? তবে কি আমায় ভালোবাসে? এই সময় ঘড়িতে টং টং করিয়া 3টা বাজিল। মন্দা উঠিয়া বলিল, আমি যাই। অনাথ মন্দাকে স্পর্শ করিল, তাহার হাতখানি ধরিল, ধরিয়া বলিল, তোমার মনের কথা আমায় খুলে বলো মন্দা। মন্দা কম্পিত স্বরে উত্তর করিল, আমার এখন মাথার ঠিক নেই, তবে কাল আবার এসো। আসবে? দেখব। দেখব না মন্দা, কাল নিশ্চয়ই এসো। অনাথের কণ্ঠস্বরে একটা আগ্রহ ধ্বনিত হইল। মন্দা বলিল, আচ্ছা, বলিয়া সে বাহির হইয়া গেল। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 3য় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।